গত 15 বছরে বিএনপির উপরে শেখ হাসিনা যত ধরনের নির্যাতন ইত্যাদি চালাইছিল তার একটা প্রধান বৈধতা বা লেজিটিমেসি হাসিনা উৎপাদন করছিল বিএনপির জামাত সংশ্লিষ্টতা দিয়া। মানে 71-এর প্রসঙ্গে, যুদ্ধাপরাধের প্রসঙ্গে, জামায়াতের ব্যাপারে যে অভিযোগ আছে এবং আন্তর্জাতিকভাবে বলেন বা সবার ভিতরে যেটা আসলে খুবই ক্লিয়ার, এই যুদ্ধাপরাধ বা 71কে কেন্দ্র করে বিএনপিকে আসলে হাসিনা অনেক ভালোভাবে ধরতে পারছিল। এবং এই ক্ষেত্রে আপনারা জানেন যে বিএনপি আসলে এটার থেকে বের হইতে পারে নাই, বিএনপি জামায়াতকে ছাড়ে নাই। বিএনপি শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে কিছুদিন মানে হাসিনার পতনের জাস্ট কিছুদিন আগ পর্যন্ত বিএনপি জামায়াতের সঙ্গে ছিল। প্রশ্ন হলো কেন বিএনপি জামায়াতের সঙ্গে শেষ পর্যন্ত এই জোট বাইধা রাখতে বাধ্য ছিল? এটার অনেকে অনেক রকম উত্তর দিবেন, তবে আমি যেটা আমার সহজ বিবেচনায় আমি যেটা মনে করি সেটা হইল যে খালেদা জিয়া বা তৎকালীন বিএনপি যেটা জামাতের ব্যাপারে ভয় পাচ্ছিল যে তারা যদি জামাতকে যা ছাইরা দেয়, জাস্ট যদি ছাইরা দেয়, জামাত যায়া আওয়ামী লীগের লগে বসে যাবে। জামায়াত পার্টিটাই এমন যে পার্টিটার আসলে যে কারোর সঙ্গে যে কোনো সময় পল্টি নিতে তার কোনো বাধে না, যে কারোর সঙ্গে যে কোনো সময় সে বসে যেতে পারে। যদি গত 15 বছরে বিএনপি জামায়াতের যে ট্যাগটা হয়েছিল এই ট্যাগকে ট্যাকেল করতে গিয়ে খালেদা জিয়া জামাতকে আলাদা করে দিত, খুবই সম্ভাবনা ছিল যে জামায়াত যায় তার পরের দিনে হাসিনার লগে বসে যেত এবং হাসিনাও সুন্দরভাবে জামাতকে অ্যাকসেপ্ট করতো বিএনপিকে ট্যাকেল করার জন্য। এবং হাসিনা জাস্ট ওই যে বলতো যে ট্রাইব্যুনালে অনেকগুলো ফাঁসি টাসি হয়েছে, সো আর দরকার নাই, বা তার যুদ্ধাপরাধের বিচার অলরেডি হয়ে গেছে, সো জামাত এখন নির্দোষ, সো জামাতকে আমরা নিয়ে নিলাম। জাস্ট এই ভয়ে খালেদা জিয়া জামায়াতকে তার থেকে আলাদা করতে পারে নাই। আমার এই ভিডিওর আলাপ কিন্তু এটা না যে বিএনপি কেন জামায়াতকে অবিশ্বাস করে বা সবাই কেন জামায়াতকে অবিশ্বাস করে, কিন্তু জামায়াত যে আসলে একটা বিশ্বাসযোগ্য পার্টি না সেটা হচ্ছে আমার এই ভিডিওর আলাপের বিষয়। এবং বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এখন এনসিপি বলেন, বা এই যে যত ধরনের রাজনৈতিক পার্টি আছে এবং দেশের জনগণ বলেন, কেউ জামাতকে বিশ্বাস করতে পারে না। এবং বিশ্বাস করতে পারে না তার প্রধান কারণ হচ্ছে তারা আসলে কোন সময় কোন দিকে মুভ করবে, তাদের আদর্শটা যে আসলে কি এই ব্যাপারেই মানুষ ক্লিয়ার না। এবং এটা জামাতের ইতিহাসের একদম শুরু থেকে, জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব পাকিস্তানের বিরোধিতা করছিল, জিন্নার বিরোধিতা করছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্র যখন হইল তার সঙ্গে সঙ্গে সে যায় আবার ঠিকই সে পাকিস্তানের নির্বাচন শুরু করছে। এবং যখন সে পাকিস্তানের নির্বাচন শুরু করছে তখন তার কথা ছিল যে এই পাকিস্তান তো আসলে ইসলামী রাষ্ট্র হয় নাই, ফলে এখন ইসলামী রাষ্ট্র পাকিস্তান বানাইতে হবে, তার জন্য তার গণতান্ত্রিক উপায়ে আগে ইলেকশন করতে হবে, সেই ইলেকশন কইরা তাকে নির্বাচনে ক্ষমতায় জিততে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এবং কোনোবারই আজ পর্যন্ত কখনোই জামায়াতে ইসলাম বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন কখনো নির্বাচনে ভালো ফলাফল করে নাই, 3টা 4টা 5টা এইরকমই তাদের আসন সংখ্যা। এবং এই যে 2 নম্বরে এই যে ডিলিউশনাল, এই যে জামায়াতে ইসলাম নামক যে এন্টিটিটা খুব দেখতে পাওয়ারফুল দেখায় এবং ভিতরে যে সবসময় মানুষের সঙ্গে এই ধরনের 2 নম্বরই বিষয় আশয় করে, এটা থেকে আসলে আমাদের মুক্তি কিভাবে, আমি বেসিক্যালি এই প্রশ্নটা উত্থাপনের জন্য এই ভিডিওটা মানে আলাপটা করার চেষ্টা করতেছি বা আলাপটা করতে চাইতেছি। নাও যে কারণে এই আলাপটা এখন প্রাসঙ্গিক সেটা আপনারা জানেন যে গত 3-4 দিন ধরে এনসিপির ডাক দেওয়া একটা মানে গণজমায়েতে জামায়াত ইসলাম গিয়ে ব্যাপক অংশগ্রহণ করছিল। এবং বলতে গেলে আওয়ামী লীগ নিষিদ্ধের যেই মানে ডাকটা এনসিপির ছিল বা জুলাইয়ের ছাত্র বিপ্লবীদের ছিল, সেটা আসলে জামাত ব্যাপক অংশগ্রহণ কইরা সেটাকে আসলে তাদের নিজেদের কইরা নেওয়ার একটা চেষ্টা করছিল। তার ফলে এই ঘটনাটার ফলে এনসিপি আসলে ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ছিল এবং তার ধারাবাহিকতা এনসিপি আসলে জামাত যে এনসিপির চেয়ে আলাদা এটা পরিষ্কার করার জন্য এনসিপির যে সরকারি ভার্সন বলতে পারি আমরা, মাহফুজ আলম, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন জামায়াতের এগেনস্টে। এবং তার স্টেটমেন্টটা খুব ক্লিয়ার ছিল যে জামায়াত যেহেতু এই এনসিপির ডাক দেওয়া একটা সমাবেশে বা গণজমায়েতে গিয়া সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, গোলাম আজমের পক্ষে স্লোগান দিছে এবং বলতে গেলে এক ধরনের সাপোর্টাস করছে, ফলে মাহফুজ আলম বলছিলেন যে পাকিস্তানকে যে পাকিস্তান পন্থার ভিতরে যে জামায়াতে ইসলামের এখনও বারবারন্ত, এখনও যে তারা গোলাম আজমের ব্যাপারে তাদের সম্মতি উৎপাদন করতে চায়, এখনও যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতার বিষয়টা ক্ষমা চায় না, এই বিষয়গুলো তাদের আসলে ক্লিয়ার হয়ে আসতে হবে। তো মাহফুজ আলমের এই বক্তব্যের পরে যেটা দেখা গেল যে জামাতে ইসলাম এবং জামাত শিবিরের লোকজন আসলে খুব চেইতা টেইতা গিয়া তারা আসলে
দেখলাম যে একটা মাদ্রাসায় তারা আসলে মাহফুজ আলম লেখা একটা গরু জবাই করলো এবং অদ্ভুত সব বিশ্রী কর্মকাণ্ড, গালাগালি ইত্যাদি ফেসবুকে এগুলো চলতেছে। এখন যেটা কথা সেটা হচ্ছে যে ৭১-এর বিরোধিতা বলেন, ৭১-এর বিষয়ে ক্ষমা চাওয়া বলেন, বা পাকিস্তান পন্থা বা কোট আনকোট পাকিস্তান থেকে বাংলাদেশ পন্থার অনুসরণ করা বলেন, এই ক্ষমা চাওয়ার ভিতর দিয়া ধরেন আপনি ক্ষমা চাইয়া বাংলাদেশি হয়ে গেলেন। জামাত ইসলাম যদি ধরা যাক ক্ষমা চাইলো, তাইলেই কি সেটা যথেষ্ট? মানে তাতেই কি জামাত ইসলামের যে ২ নাম্বারি রাজনীতি বলি বা যে ডিলিউশনাল রাজনীতি বলি সেটার কি সমাধান হয়ে যায়? সেক্ষেত্রে আমি মনে করি যে জামায়াতের যে গঠনতান্ত্রিক অবস্থা বা জামায়াতের বাংলাদেশকে জামায়াত কোন দিকে নিয়ে যেতে চায়, জামায়াত যেহেতু সরাসরি ইলেকশনের রাজনীতি করে, সরাসরি ভোটের রাজনীতি করে, সরাসরি ক্ষমতায় যেতে চায়, ফলে জামায়াত বাংলাদেশকে কোন রাষ্ট্র, কেমন রাষ্ট্র হিসাবে দেখতে চায়, সেই মৌলিক প্রশ্নটাই আসল সমস্যার সমাধান আমাদেরকে করবে। জামায়াতে ইসলামের আমির বা প্রধান শফিকুর রহমান, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের যে নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্টের অনেক ওপেন বিরোধিতা করছে। ওপেন বিরোধিতা এইরকম যে আমরা তো জানি হেফাজতে ইসলাম এই ব্যাপারে একটা বড় সভা করছে, সেই সভার আগে সম্ভবত উলামা মাশায়েখ বা এই ধরনের একটা সংগঠনের তরফ থেকে একটা ইনডোর সভা হয়েছিল। সেই সভায় আমাদের এই যে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেব গেছেন এবং তিনি সশরীরে সেখানে উপস্থিত ছিলেন এবং সশরীরে তিনি বলছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের এই রিপোর্ট কুরআন বিরোধী। এখন এই জায়গায় প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম কিন্তু সরাসরি বাংলাদেশের রাজনৈতিক দল না, তারা এক ধরনের সামাজিক দল এবং তারা ধর্মীয় দল। তারা মনে করে যে বাংলাদেশে তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকে এবং যে কোনো বিষয়ে সংবিধান বলেন, আইন বলেন, রাষ্ট্র বলেন, সব কিছুকে তারা একটা প্রশ্নের ভেতর দিয়ে দেখতে চায়। ফলে তাদের জায়গাটা কিন্তু ভিন্ন, তারা কিন্তু যে কোনো বিষয়ে তাদের অবস্থান জানাইতে পারে। কিন্তু জামাত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অংশগ্রহণ করে এবং তারা তাদের সরাসরি ইলেকশনের রাজনীতি করে। যেহেতু তারা ইলেকশনের রাজনীতি করে, ফলে প্রশ্ন হলো তারা এই যে কোরআন বিরোধী এই কথাটা কি আসলে হাজির করতে পারে কিনা। আমি বলতে চাই না যে কেউ নারী বিষয় সংস্কার কমিশনের রিপোর্টের বিরোধিতা করতে পারবে না বা সমালোচনা করতে পারবে না, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি সেটাকে কোরআন বিরোধী বা এই জাতীয় কোনো টার্মিনোলজির ভিতরে আপনি ঢুকাইতে পারেন কিনা। বাংলাদেশের যেই সংবিধান বলেন, সেটার যেই মানে সার্বভৌমত্ব বলেন, সেটা আসলে কি আইনের উপর দিয়ে চলে, সেটা বলে একটা সংসদীয় সার্বভৌমত্ব আমরা যেটাকে বলি। পিপল ভোট দিবে, পিপলের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, সেই জনপ্রতিনিধিরা সংসদে যাবে, সংসদীয় একটা সার্বভৌমত্ব গঠিত হবে। অর্থাৎ পিপলের সার্বভৌমত্ব বা গণসার্বভৌমত্বই সংসদীয় সার্বভৌমত্ব হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং তারা যে আইন করবে সেই আইনের অধীনে রাষ্ট্র চলবে। এখন আপনারা যখন এই ধরনের একটা আইনের বাস্তবতা একটা রাষ্ট্র চলে, সেটাকে আপনারা কিভাবে কোরআন বিরোধী বা এই জাতীয় টার্মে আপনারা বন্দি করেন। জামায়াতের যখন যে কারণে ২০১৩ সালে জামাত যখন তাদের নিবন্ধন বাতিল হলো, তার আগেই নির্বাচন কমিশন কিন্তু জামায়াতকে যেইভাবে ধরছিল সেটা হচ্ছে যে তাদের গঠনতন্ত্রে সরাসরি ইসলামী রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র গঠনই তাদের উদ্দেশ্য বা ইসলামী শরিয়া রাষ্ট্র গঠন তাদের উদ্দেশ্য এটা ছিল। ২০১২ সালে জামাত এই নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন যেন বাংলাদেশের সংবিধানের আলোকে তাদেরকে ধরতে না পারে, সেখান থেকে তারা একটা বড় ধরনের পরিবর্তন আনে। সেখানে তারা আল্লাহ প্রদত্ত ও রসুল প্রদর্শিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার কথাটা বলে এবং এক্ষেত্রে তারা খুব ক্লিয়ারলি যেটা বলছে, বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এবং এর মধ্যে দিয়ে অর্থাৎ তারা স্বীকার করে নেয় যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে একটা রাষ্ট্র তারা চায়, ইসলামী রাষ্ট্র তারা চায় না। এবং পরবর্তীতে ২০১৯ সালে তাদের যে ২২তম যেই সংশোধনী, সেখানে তারা আরও ২টা জিনিস বাদ দেয়, সেটা হচ্ছে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং ইসলামী শাসনতন্ত্র কায়েম। এই 2টা বিষয়ে তারা আসলে খুব ক্লিয়ারলি বাদ দিয়ে দেয়। তাইলে প্রশ্ন হলো, আপনি যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আইডিয়া আপনার গণতন্ত্র থেকে বাদ দিচ্ছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বাদ দিচ্ছেন, ইসলামী শাসনতন্ত্র কায়েমের কথা বাদ দিচ্ছেন, তখন আপনি আসলে এই যে কোরআন বিরোধী এই জিনিসটা আপনি আসলে কিভাবে টার্ম করেন? এই জিনিসটা আসলে আপনারা কোত্থেকে পান? আপনি তো সরাসরিভাবে বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে মানে সংসদীয় বা মানে সার্বভৌমত্ব বা গণসার্বভৌমত্ব বা যে আইন, সেটার এগেনস্টে তো আপনি আসলে কিছু মানে বলতে পারেন না এবং আপনার নিজের গণতন্ত্রের এগেনস্টে আপনি কিছু বলতে পারেন না। আরও ক্লিয়ারলি আমি আপনাকে বলি, ২০২৪ সালের নভেম্বরে জামায়াতের পদপ্রার্থী মাসুদ সাঈদী একটা কথা বলছে, আমি তার কোটটা সরাসরি পড়তেছি। তিনি বলছেন, মানবরচিত কোনো মতবাদী দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
একমাত্র ইনসাফ ও ভারসাম্যপূর্ণ আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, আর এই জন্য প্রয়োজন আল্লাহর আইন ও সৎলোকের শাসন। এই যে তার বক্তব্য, এই বক্তব্য কি খুব ক্লিয়ারলি যে আমাদের যে সংসদীয় সার্বভৌমত্ব বলি বা গণসার্বভৌমত্ব বলি সেটার বিরুদ্ধে না? আমার কথা হচ্ছে ভাই, আপনি যদি সেটা চান তাহলে আপনি খুব ক্লিয়ারলি বলেন, তাইলে আপনি আপনার গঠনতন্ত্রে আবার এই পরিবর্তনটা কেন আনছেন? হেফাজতে ইসলাম তো এই ক্ষেত্রে তারা ক্লিয়ার, তারা কি চায়? তারা একটা রাজনৈতিক পার্টি না, তারা একটা সামাজিক প্রেশার গ্রুপ, বা তারা ওইভাবে জিনিসটাকে মানে ইউটিউব ব্যক্ত করে। আপনারা তো 2 নম্বরই করতেছেন। তো এই 2 নম্বরটা আপনি ক্লিয়ার না করে আপনি আসলে কিসের রাজনীতি করবেন বা আপনি কার সঙ্গে রাজনীতি করেন? ফলে মাহফুজ আলমের যেই পাকিস্তান পন্থার প্রশ্ন বা 71 বিরোধিতার প্রশ্ন, সেটার চেয়েও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল যে জামায়াতে ইসলাম তার গঠনতান্ত্রিক জায়গায় বা তার নৈতিক বা তার আদর্শিক জায়গায়, তার উদ্দেশ্যগত জায়গায় সে আসলে কই যাইতে চায়? সে কি আমাদেরকে ধোকা দিচ্ছে? সে কি লিবারেল ডেমোক্রেসির কান্দে চাইপা? আমাদের এই লিবারেল ডেমোক্রেসির কান্দে চাইপা সে কি এখনই সে মজুদিগিরি করে যেতেছে? তাহলে আমরা তার সঙ্গে কি রাজনীতি করব? মানে আপনি তো অন্যান্য রাজনৈতিক পার্টিকে এবং টোটাল যে আমাদের যে সংবিধান কাঠামো আছেন এটার মানে এটার সঙ্গে তো আপনি ফাতরামি করতে পারেন না।